আচ্ছা দেখো, লাস্ট ক্লাস হচ্ছে আমরা 6 পর্যন্ত অঙ্কগুলো করছিলাম তোমাদের এসইএম স্যারের বই থেকে। 6 শেষ করছিলাম, মানে সমরেখ বা একই রেখা অবস্থিত ওই টাইপের ম্যাথগুলো দেখছি আমি। এখন দেখো 7 থেকে আবার একটু আলাদা টাইপ, যেমন 4টা বিন্দু দেওয়া থাকে এবং বলছে যে এই 4টা বিন্দু হচ্ছে একটা রম্বসের শীর্ষবিন্দু। মানে এখানে কি করে 4টা বিন্দু দেওয়া থাকে আর বলে দেখাও যে 4টা বিন্দু একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র বা সামান্তরিক বা রম্বসের তোমার শীর্ষবিন্দু, ঠিক আছে। সো এই ক্ষেত্রে যদি তোমরা একটু ছোট্ট করে একটা থিওরি দেখে নাও তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। যেমন আমরা সরলরেখা পড়তেছিলাম, চ্যাপ্টার 3-তে। সো দেখো এখানে আমাদের আসলে অনেকভাবেই এগুলো করা যায়। মানে 4টা বিন্দু যদি দেওয়া থাকে আর বলে যে দেখাও যে রম্বস বা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু এগুলা। তবে আমরা হচ্ছে যেহেতু এগুলো 3.1-এর ম্যাথ, সো আমরা 3.1 দিয়ে করার চেষ্টা করব। পরবর্তীতে তোমাদের আর কি একটু আলাদা করে অন্যভাবে যে করা যায় এগুলো দেখাবো। যেমন এখানে বর্গক্ষেত্র এবং ও রম্বস, দেখো রম্বস আর বর্গক্ষেত্র কিন্তু প্রায় সিমিলার আর কিছু, তাদের আর কি যদি একটু একসাথে নিই। যেমন ধরো আমাদের, আমি একটু হাত দিয়ে এঁকে ফেলি দ্রুত। যেমন মানে আমার 4টা শীর্ষবিন্দু দেওয়া থাকে, সো 4টা শীর্ষবিন্দু ধরো এটা আমার ধরো একটা বর্গক্ষেত্র। ধরো এটা হচ্ছে আমার 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে এখানে, এটা হচ্ছে এ বি সি এটা ডি, ঠিক আছে। সো এরকম অবস্থা। বর্গক্ষেত্রের বাহু আমরা জানি এ, সমস্যা নেই। সো এরকম বর্গক্ষেত্রের ক্ষেত্রে তোমার এরকম সবগুলো বাহু সমান আর কি, আমরা তো এটা জানি। আবার কর্ণ দুইটাও কিন্তু সমান থাকে আর কি, ঠিক আছে। একটা ভাই, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র ছিল। আর আরেকটা ছিল আমার রম্বস, এটাও আর কি সেম, বাহু 4টা সমান, কিন্তু একটু বেঁকা টাইপের হয় আর কি। রম্বসটা আর কি একটু বেঁকা টাইপের হয়, এর ওরও 4 বাহু সমান আর কি। যেমন এটা আমি ধরি এ বি সি ডি, ঠিক আছে। তোমার ধরো এ বি সি ডি এগুলার স্থানাঙ্ক দেওয়া থাকবে, প্রমাণ করতে হবে যে এটা একটা রম্বস বা এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। তবে রম্বসের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ওর মানে কর্ণ দুইটা সমান না। বা তুমি এইভাবে বলতে পারো যে ওর কোণগুলা হচ্ছে সব সমকোণ থাকে, 90 ডিগ্রি থাকে, কিন্তু ওর হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট থাকে আর কি, ঠিক আছে। এখানে কিন্তু আমরা জানি যে এটাও ধরো এ মানে তোমার সমান আর কি, বাহুগুলো সবই সমান থাকে, কিন্তু কর্ণ দুইটা সমান না, ওর দুইটা কর্ণ কিন্তু আবার সমান। হ্যাঁ, সো এটা আমাদের এরকম ছোটোবেলা থেকে আইডিয়া ছিল আর কি। এখন দেখো আমরা এই মানে এই ম্যাথগুলো অনেকভাবে করা যায়, তবে আমরা যেহেতু দূরত্ব শিখছি যে দুটো বিন্দুর দূরত্ব, সো ওই দুটি বিন্দুর দূরত্ব দিয়ে আমরা এই ম্যাথগুলো করতে পারি যদি একটু ডিটেলসে না যায় আর কি, ঠিক আছে। সো এখন দেখো এখানে কিন্তু আমার যে কর্ণ দুইটা সমান না, ওর কিন্তু কর্ণ দুইটা সমান। সো দেখো এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমি এরকম লিখতে পারি এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু তুমি বলতে পারো সিডি ইকুয়াল টু ডিএ, ঠিক আছে। মানে সব বাহু সমান। আর এখানে কর্ণ আবার কি, ধরো এসি ইকুয়াল টু কর্ণ হচ্ছে এসি ইকুয়াল টু বলতে পারো বিডি, ঠিক আছে। এখানে কিন্তু কর্ণ সমান, ইকুয়াল টু কর্ণ আর কি, মানে সমান। এখানেও সেম আর কি, ধরো এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি, বিসি সিডি ইকুয়াল টু ডিএ, ঠিক আছে। কিন্তু আর কর্ণ দুটো সমান না, এখানে কর্ণ এসি ইজ নট ইকুয়াল টু কি বিডি, ঠিক আছে, সমান না। এটা আসলে বুঝতে পারছি। তবে আমরা কিভাবে দেখাবো, দেখো এখানে আমার ওর যে তুমি তাহলে কিভাবে দেখাতে পারো, দেখো যদি এটা একটা রম্বসের মানে রম্বসের 4টা বিন্দু, এটা যদি প্রমাণ করতে দেয় তাহলে তুমি কি করবা, যে কর্ণ দুইটার
মানে আগে তো বাহু চারটা বের করবা, দেখবা যে সমান কিনা, যদি সমান হয় তাহলে এটা হয়তো বর্গক্ষেত্র হবে, না হয় রম্বস হবে। তারপর দেখাবে যে এর কর্ণ দুটা সমান না আর কি। যদি কর্ণ দুটা না সমান হয় তাহলে ওটা কি রম্বস হবে, মানে রম্বসের চারটা শীর্ষবিন্দু হবে। আর যদি কর্ণ দুটা সমান হয় তাহলে সেটা হবে বর্গক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু আর কি। ঠিক আছে, সো এটা আমরা বুঝতে পারছি। এছাড়াও আর কোনগুলা যেহেতু সমান না, কোন দিয়েও বলা যায়, তবে কোন দিয়ে আমরা এখনো শিখে নেই আর কি, মানে এখনো শিখে নেই। সো আবার তোমাদের কি ওরা ম্যাথে অনেক সময় ক্ষেত্রফল বের করতে বলে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করে বা রম্বসের ক্ষেত্রফল বের করে। সো আমরা জানতাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এরকম, ডিরেক্ট যদি বের করো ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি স্কোয়ার, মানে যে কোনো একটা বাহুর উপর স্কোয়ার দিলে হবে, মানে এ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা শিখছিলাম। সো এই সূত্রে তোমরা করতে পারো, বা রম্বসের ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল যদি করো, এখানে হচ্ছে তোমার কর্ণদ্বয়ের গুণফল আর কি। কর্ণদ্বয়ের গুণফল তোমরা এটা পারো, মানে এসি ইন্টু বিডি, এটা হচ্ছে ক্ষেত্রফল। কারণ এই টাইপের ম্যাথগুলো দেখো, সাথে সব ম্যাথগুলো এরকম। ঠিক আছে, দেখা যে এটা আছে রম্বসের চারটি শীর্ষবিন্দু, আবার কি এত 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 চারটি বিন্দু কি একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। সো এই টাইপের আর কি সবগুলা। কেউ যেখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। সো এই আর কি। সো আমরা আর কি মানে বাহুর দৈর্ঘ্য দিয়ে কিন্তু ক্ষেত্রফল বের করতে পারি। যদি তোমার বাহুর দৈর্ঘ্য একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তুমি কিন্তু এটার ক্ষেত্রফল বের করতে পারবে, মানে বাহু স্কোয়ার দিলে হবে। এখানেও সেম অবস্থা আর কি, বাহু যদি জানি আমি কি কর্ণ বের করে ফেলতে পারবো। সো এই হচ্ছে অবস্থা আমার। সো আমরা যদিও আরও অনেকভাবে তোমার ক্ষেত্রফল বের করতে পারি। সো এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে, আমরা যেমন ইসের কথা জানতাম আর কি, আয়তক্ষেত্র আর হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রে জানতাম। যেমন বর্গক্ষেত্র আর রম্বর যেমন সিমিলার একটু, তেমন হচ্ছে আয়তক্ষেত্র আর সামান্তরিকে কিন্তু সিমিলার টাইপ আর কি। আয়তক্ষেত্র যদি দেখায় ও সামান্তরিক, ওরাও কিন্তু মানে প্রায় সিমিলার, কারণ ওদের দ্বিতীয় মানে বিপরীত বাহু সমান থাকে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে কর্ণ সমান থাকে না আর কি। সো এটা যদি একটু দেখায়, যেমন আমরা আয়তক্ষেত্রে জানতাম যে বিপরীত বাহু কি সমান থাকে, কর্ণও সমান থাকে, কিন্তু তোমার সামান্তরিকের ক্ষেত্রে বাহু সমান বিপরীত, কিন্তু কর্ণ দুইটা সমান থাকে না আর কি। আবার আয়তক্ষেত্রে জানতাম আমরা কোণগুলো 90 ডিগ্রি হয়, কিন্তু এর ক্ষেত্রে 90 ডিগ্রি থেকে ছোট হয় আর কি। ঠিক আছে, না আয়তক্ষেত্রে কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট হয় আর কি। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। সো আমরা কোণ দিয়ে আর কি দেখাবো না, আমরা বাহু দিয়ে দেখাবো বা কর্ণ দিয়ে দেখাবো। যেমন এখানে আমরা কর্ণ দিয়ে দেখাইছি, আর কর্ণ সমান হবে না, আর কর্ণ সমান হবে তাহলে বর্গক্ষেত্র হবে। সো সেমভাবে এখানে আমরা কর্ণ দিয়ে দেখাবো আর কি। ঠিক আছে, এখন দেখো যদি একটু ছবিটা আঁকি, যেমন দেখো তোমার যদি একটু দেখাই, এইরকম আর কি। ধরো এটা ছিল আমার আয়তক্ষেত্র, আর এটা ছিল ধরো আমার সামুদ্রিক, মানে এই বাহু এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান, এটা এটা সমান, এটা এটা সমান। ঠিক আছে, সো এখন যদি এটা এবিসিডি দিয়ে দিই, মানে স্থানাঙ্ক দেওয়া থাকবে এরকম তোমার এবিসিডি, আর কর্ণ দুটা কিন্তু সমান। এখানেও তুমি কি করতে পারবা, কর্ণ দিয়ে দেখাতে পারবা যে কর্ণ যদি সমান হয় তাহলে সেটা হবে কি আয়তক্ষেত্র, আর কর্ণ যদি না সমান হয় সেটা হবে কি সামান্তরিক। ঠিক আছে, যেমন এ বি সি ডি এরকম দেওয়া আছে আর কি। ঠিক আছে, সো আমি ধরে নিলাম এই দুইটা বাহু হচ্ছে এ এ, এটা ধরো বিবি। ঠিক আছে, এখানে সিমিলার এ এ বিবি। ঠিক আছে, সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো আমার এখানে এ বি ইকুয়াল টু, যেমন বাহুর ক্ষেত্রে তুমি বলতে পারবা এ বি ইকুয়াল টু সিডি, আবার বলতে পারবা যে বি সি ইকুয়াল টু ডিএ বা এডি, যেটাই হোক আর কি। ঠিক আছে, আর কর্ণ কিন্তু সমান এখানে, মানে এ সি ইকুয়াল টু বিডি কর্ণ আর কি। কিন্তু এখানে আবার এখানে এটা ঠিক আছে যে এ বি ইকুয়াল টু লিখতে পারবা কি সিডি,
বা লিখতে পারবা হচ্ছে তোমার বিসি ইকাল টু ডিএ লিখতে পারবা বা এডি লিখতে পারবা, কিন্তু অবশ্যই কর্ণ এসি ইজ নট ইকাল টু কি বিডি, ঠিক আছে? কর্ণ সমান না, এখানে সমান ছিল। সো কর্ণ দিয়ে কিন্তু আমরা দেখাইতে পারবো, হ্যাঁ, এটা কোনো সমস্যা না। সো এখন যদি এভাবে দেখাইতে পারি, এখন যদি ক্ষেত্রফল বের করতে বলে অনেক সময়, সো ক্ষেত্রফল কীভাবে বের করবো আর কি, আমরা কিন্তু তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানতাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মনে আছে তো তোমাদের? যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বিভিন্নভাবে আসলে ক্ষেত্রফল বের করতে পারি। যদি সূত্র দিয়ে বের করো তাহলে তুমি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে দিবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা এটা হচ্ছে এবি বললেও হয়, কোনো সমস্যা নয়, এত বর্গ একক। আর ইসের ক্ষেত্রে আর কি, এটার ক্ষেত্রে একটু ঝামেলা হয়, কারণ সরাসরি সূত্রটা সামান্তরিকের ক্ষেত্রে ইউজ করলে দেখা যায় অনেক কিছু বের করা লাগে। যেমন আমরা দৈর্ঘ্য ইন্টু ভূমি ইন্টু উচ্চতা পড়ছিলাম, এর ক্ষেত্রে ভূমি ইন্টু উচ্চতা আর কি, এখানে উচ্চতাটা বের করতে ঝামেলা হয়, কারণ বাহুগুলো এখানে বেঁকা আর কি, ঠিক আছে? বা এখানে আমরা আরেকভাবে তুমি ভূমি ইন্টু উচ্চতা দিয়েও করতে পারো, বা আরেকভাবে বের করতাম যে একটা কর্ণের দৈর্ঘ্য আর ওই কর্ণ থেকে আর কি বিপরীত শীর্ষ থেকে মানে যে উচ্চতা ওইটা দিয়ে করতে পারতাম, ঠিক আছে? মানে কর্ণের হচ্ছে বিপরীত শীর্ষ থেকে তার উচ্চতা, এটা দিয়ে আমরা বের করতে পারতাম, এটা কর্ণের দৈর্ঘ্য আর কি বিপরীত শীর্ষ থেকে তার উচ্চতা, এটা দিয়েও কিন্তু বের করা যায়, হ্যাঁ। সো আসলে অনেকভাবে বের করা যায় আমরা যেটা বলছি, কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে আর কি, বা এরকম করতে পারো তোমরা, এখানে দেখো দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেছে আর কি, মানে একটা কর্ণ কি করে, সামান্তরিকের একটা কর্ণ মানে যে কোনো একটা কর্ণ কি করে দুইটা, মানে সামান্তরিকের দুইটা ত্রিভুজকে সমান ভাগে ভাগ করে আর কি, দুইটা ত্রিভুজে, ঠিক আছে? যেমন এই কোণটা এসি কোণটা কিন্তু তোমার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটাকে কি সমান ভাগে ভাগ করছে। সো তুমি কি করতে পারো, আলাদা আলাদা করে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে যোগ করে দিতে পারো, তাহলে টোটাল সামান্তরিকের কি ক্ষেত্রফল কিন্তু চলে আসবে, ঠিক আছে? আর আরেকটা নিয়ম আছে, তার মানে এখানে কিন্তু অনেকগুলো নিয়ম দেখলাম। প্রথমত আমরা তোমার কি করতে পারি, ভূমি ইন্টু উচ্চতা দিয়ে করতে পারি, আবার করতে পারি কি একটা কর্ণ নিতে পারি, কর্ণ থেকে বিপরীত শীর্ষের যে মানে লম্ব দূরত্ব বা উচ্চতা ওইটা দিয়ে করতে পারি। আর 3 নাম্বার যেটা দেখলাম ওটা হচ্ছে এখানে কর্ণ যেহেতু দুইটা ত্রিভুজে ভাগ করছে, সো কী করতে পারি, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করে যোগ করে দিতে পারি। আর 4 নাম্বার একটা নিয়ম আছে, ওটা হচ্ছে তোমার নির্ণায়ক দিয়ে বের করতে পারি, বা সারাল ডায়াগ্রাম তোমরা যেটাকে বলো আর কি, ঠিক আছে? সো কারণ সামান্তরিকের ক্ষেত্রে নর্মাল সূত্র আসলে ব্যবহার করা যায় না, মানে এরকম একটু কঠিন হয়, ঠিক আছে? সো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সামান্তরিক আসলে কি সারাল ডায়াগ্রাম ব্যবহার করি আর কি, ঠিক আছে? সো এখন দেখো, যেমন যদি আমি বলে দিই তোমার এইরকম, এখানে ধরো এটা দেওয়া আছে x1 y, এটা হচ্ছে আমার x2 y2 x3 y3 x4 y4, ঠিক আছে? 4টা ধরো শীর্ষবিন্দু দেওয়া আছে। তো আমি এটার ক্ষেত্রফল কীভাবে বের করবো, সামান্তরিক, এটা হচ্ছে তোমার সামান্তরিকের ক্ষেত্রফল, বের করতে চাও তুমি সারাস ডায়াগ্রামের আগে হচ্ছে হাফটা দিবা, তারপর জাস্ট ওই যে আমরা যে তোমার এই নিয়মটা দেখছিলাম মনে আছে তো তোমাদের, হরাইজন্টাল নিয়মটা আর কি, ভার্টিক্যালটা না হরাইজন্টাল দিয়ে দিব, কারণ এখানে অনেকগুলো সংখ্যা আসে। এই যে এটা দেখেছিলাম হরাইজন্টালে, মানে ত্রিভুজের ক্ষেত্রে এটাই আমরা এখানে ইউজ করবো। আগে ছিল ভার্টিক্যাল, যেমন দেখো এখানে হচ্ছে আমরা হরাইজন্টাল, তাহলে আগে এক্সের মানগুলো লিখে ফেলাবো, যেমন x1 x2 x3 x4, আবার লাগবে x1, ঠিক আছে? প্রথমটা আবার সেমভাবে কি y1 y2 y3 y4, আবার লাগবে y1, ঠিক আছে? সো এভাবে যদি বের করো তাহলে আমরা জানি যে এইদিকে মানে মুখ্য কর্ণ বরাবর দেব প্লাস, এই যে দেখো এখানে হবে প্লাস, এগুলো সব প্লাস আর কি, প্লাস দিবা। আর গৌণকর্ণ বরাবর দেবো হচ্ছে মাইনাস, মাইনাস 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 মাইনাস, ঠিক আছে? যেমন যদি করি তাহলে দেখো কীরকম আসে, হাফটা হাফের মতো থাক। এটা আমার ছিল নির্ণায়ক আর কি, বা নিশ্চয়ক বা নির্ণায়কের মান যেটা, ঠিক আছে? যেমন গুণ করে প্রথমগুলো হচ্ছে প্লাস, যেমন x1 y2 প্লাস হচ্ছে তোমার x2 y3
হচ্ছে x3 প্লাস হচ্ছে x4 y1 আর কি। এটা ছিল হচ্ছে একটা, তারপর মাইনাস দিবা আর এগুলো আবার প্লাস করে ফেলবে, কারণ মাইনাস আগুনগুলো ওরা কি ওরা মাইনাসে হয়ে যাবে প্লাসকে, ঠিক আছে। যেমন হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে y1x2 প্লাস দিয়ে করলাম আর কি। তারপর হচ্ছে y2x3 প্লাস হচ্ছে y3x4 প্লাস হচ্ছে y4x1, ঠিক আছে, ব্র্যাকেট জায়গা। সো এটা দিয়ে বের করলে সামুদ্রিকের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বের করে ফেলি। সো সামুদ্রিকের ক্ষেত্রে আমরা হচ্ছে এই নিয়মটা ইউজ করি, কারণ ডিরেক্ট সূত্র ইউজ করলে একটু কঠিন হয় আর কি, ওখানে উচ্চতা বের করা লাগে। সো এবার যদি একটু ম্যাথগুলো দেখো, আমি এসিও আহমেদ স্যারের বই থেকে যেমন 7-এর একটা যদি দেখো, বলছে যে দেখাও যে এত 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 চারটা বিন্দু কি, মানে বিন্দু চারটি হচ্ছে একটি রম্বসের শীর্ষবিন্দু আর কি, ঠিক আছে। সো এটা যদি একটু দেখি, সাতের এক যেমন বিন্দু চারটা এরকম দেওয়া আছে, দেখো তুমি বলতে পারো লেট এ বিন্দু আছে 1,1, ধরো বি বিন্দু দেওয়া আছে হচ্ছে -4,13, সি বিন্দু দেওয়া আছে ধরো 8,8, আর ডি বিন্দু দেওয়া আছে 13,-4, ঠিক আছে, এরকম দেওয়া আছে। সো বলছে এটা রম্বস আর কি, ঠিক আছে। সো আমরা একটু মানে গ্রাফিক্যালি দেখাতে গেলে একটু মানে সময় বেশি লাগে, আমরা ফাঁকিবাজি ছবিটা আঁকবো, যেহেতু রম্বস তাহলে আমার কি হবে, ধরো এরকম এদিক দিয়ে দেখা একটু মানে বিপরীত বাহুর একটু সময় থাকবে আর কি, ঠিক আছে। সো একটু ব্যাকা হলে ভালো হইতো। ধরো এটা হচ্ছে A11 আছে, বি আছে -4,13, সি আছে তোমার 8,8, আর ডি আছে কত 13,-4, এরকম আছে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কর্ণ। এখন তুমি নর্মাল নিয়মে করতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট কর্ণ দুটো আর কি সমান না এটা দেখালে হয়ে যাবে। যেমন আগে আমি বাহুগুলা দৈর্ঘ্য বের করে ফেলে, মানে এখানে টোটাল তোমার 6টা দৈর্ঘ্য বের করতে হবে, 1, 2, 3, 4, 6টা দৈর্ঘ্য বের করবে, পাশাপাশি 2টা কর্ণ, মানে 4টা দৈর্ঘ্য, 4টা বাহু আর 2টা কর্ণ, ঠিক আছে। যেমন বড় হবে যদিও, এখানে এই বিটা কি হয় দেখো, এই বি আসে হচ্ছে √1 + 4 হোল স্কয়ার প্লাস তুমি 13-1 বলতে পারো, 13-1 হোল স্কয়ার, তাহলে কত আসে 5² প্লাস মানে 25 প্লাস এখানে আসবে 12 স্কয়ার মানে 144, এটা করলে কত আসে দেখো, √169 আসবে, এটা আছে তোমার 13 আসে এটাকে করলে, হ্যাঁ। এটা গেল হচ্ছে এ বি। এবার যদি বিসি বের করি, বিসির ক্ষেত্রে তুমি বলতে পারো কি আসে 4 + 8 + 4 দিতে পারো, কোনো সমস্যা নেই, 8 + 4 হোল স্কয়ার প্লাস ধরো 13-8 হোল স্কয়ার। সো এটা কত আসবে দেখো, সবগুলা মানে সেমে আসার কথা, যেমন 12² + 5², এটাও কিন্তু আসবে 13 একক আর কি, ঠিক আছে। আর এটা 144, এটা 25। এরপরে দেখো তারপর বিসিটা বের করি, বিসিতে বের করছি, এরপর হচ্ছে সিডি বেরিয়ে আসে, যেমন সিডি ওটা আবার এখানে আসছে হচ্ছে ধরো 13-8 হোল স্কয়ার, এখানে হচ্ছে তোমার প্লাস, এখানে হচ্ছে 8 + 4 হোল স্কয়ার। সো এখানে 13-4 মানে হচ্ছে তোমার তো 5² প্লাস হচ্ছে এখানে 8 + 4 মানে 12², এখানেও কিন্তু 13 আসছে, ঠিক আছে, এত একক। তারপরে ডিএ যদি বের করে সেম আসবে, দুটো বড় দেখো কত আসে, যেমন 13-1 হোল স্কয়ার প্লাস হচ্ছে 4 বা 1 + 4 হোল স্কয়ার, এখানেও সেম 12²,
প্লাস 5 স্কোয়ার কত, এটাও কিন্তু 13 একক। ঠিক আছে, সো দেখো বাহুগুলো সব সমান পাইছো, তার মানে বাহু যেহেতু সবগুলো 13, তার মানে এখানে হচ্ছে এবি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ডিএ। তার মানে এটা একটা, হয়তো এটা রম্বস না হয় এটা কি বর্গক্ষেত্র। এখন তোমাকে দেখো কর্ণ দুইটাকে সমান কিনা, যদি কর্ণ দুটো সমান হয় তাহলে এটা হয়ে যাবে বর্গক্ষেত্র, আর যদি কর্ণ দুটো না সমান হয় তাহলে এটা হয়ে যাবে কি রম্বস। যেমন এসির ক্ষেত্রে দেখো, এসিটা বড় হওয়ার কথা, দেখো যেমন এখানে কত আছে, যেমন 8 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস কত 8 মাইনাস 1 হোল স্কোয়ার। ঠিক আছে, মানে এখানে আছে 7 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার আছে 49 প্লাস সেরকম আসে। তো এখানে যদি 2√7 আসবে, 7√2 সরি এরকম আসে দেখো। আর যদি বিডি কোণটা বের করতে চাও, বিডির ক্ষেত্রে বিডি ইকুয়াল রুট ওভার দেখো কত আসে, এখানে আসবে হচ্ছে তোমার 13 প্লাস 4 হোল স্কোয়ার প্লাস তোমার সেম 13 প্লাস 4 হোল স্কোয়ার আরেকটা আর কি। হোল স্কোয়ার তাহলে দেখো কত আসে, 13 প্লাস 4 মানে 17 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার, তার মানে 17√2 এরকম আসে আর কি। ঠিক আছে, এত একক। তার মানে কর্ণদ্বয় কিন্তু সমান না। ঠিক আছে, সো যেহেতু কর্ণদ্বয়টা সমান না, মানে এসি ইজ নট ইকুয়াল টু কত বিডি, তাহলে কি এটা অবশ্যই কি রম্বস হবে। ঠিক আছে, এটা রম্বস। এখন রম্বসের যদি তুমি একটু ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে ক্ষেত্রফলটা বের করতে চাও, যদিও চায় না ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল ছিল আমার হচ্ছে কর্ণদ্বয়ের গুণফল আর কি। ঠিক আছে, যেমন এখানে আমার এবি ছিল আর কি, সো এ কত এখানে ধরো এটা এরকম ধরে এবি ধরলে এবি আসতো আর কি, এটা এবি না দিয়ে এসি ইন্টু বিডি ধরি, বিডি দিলে তাহলে একটা পাইছে হচ্ছে আমার এসি পাইছে 7√2 ইন্টু এখানে আসছিল 17√2। দেখো √2 গুণ করলে কিন্তু 2 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা যদি করি, আর এখানে আছে 2 আর 17 ইন্টু 7, এটা কত আসে 2 মানে এসে 2 ইন্টু, বা এরকম করতে পারো, √2 কমন না, আচ্ছা একসাথে গুণ করে দিই, 17 ইন্টু 7 প্রায় 238 তো বর্গ আসবে। ঠিক আছে, সো আশা করি পারবা, এটাই অ্যান্সার। হ্যাঁ, সো এটা ছিল হচ্ছে আমার আর কি, মানে রম্বসের যে রম্বসের 4টা শীর্ষবিন্দু, এটা আমি দেখাইছি, যেমন 7-এর একটা গেল। এখন দেখো বাকিটি তোমরা পারবা, দেখো প্রমাণ করে যে এত বর্গের শীর্ষবিন্দু সেমভাবে দেখাইবা, আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু সেমভাবে দেখাইবা। এখন এত এখানেও 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এটা পারবা। 5 না দেখো যে বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দুইটি স্থানাঙ্ক দেওয়া আছে এত, ওই বর্গের ক্ষেত্রফল এবং অপর দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, এটা খুব মানে দেখো এখানে ঝামেলাটা হলো কি, তোমাকে মাত্র 2টা শীর্ষবিন্দু, মানে নর্মাল অঙ্কগুলোতে এরকম করে 3টা শীর্ষবিন্দু দেয় আর একটা চায়, যেমন এ বি সি এর শীর্ষবিন্দু দেওয়া আছে, তোমার ডি এর শীর্ষবিন্দু দেওয়া নাই, সো তুমি ডি এর শীর্ষবিন্দু সুন্দর মতো বের করে ফেলতে পারবা। কিন্তু এখানে দেখো মাত্র 2টা শীর্ষবিন্দু দিচ্ছে আর 2টা দেয় নাই, মানে 4টা আনুন এদিকে। ঠিক আছে, ধরো এ আর সি এর দিছে, কারণ বলছে যে তো কর্ণ, মানে একটা কর্ণের শীর্ষবিন্দু 2টা দিছে, তাহলে এ আর সি দেওয়া আছে কিন্তু বি আর ডি দেওয়া নাই, এরকম একটা অবস্থা। আমি এখানে কিন্তু মানে এটা নর্মাল ম্যাথ না, একটু মানে এক্সেপশনাল। ঠিক আছে, একটু মানে ক্যালকুলেশন একটু বাজে হবে আর কি। ঠিক আছে, সো এটা বুঝতে পারছো আর কি, মানে এই টাইপের ক্ষেত্রে দেখা যায় যে কিছু স্থানাঙ্ক দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে না আর কি, সো ওইগুলো আমাকে বের করতে হবে। ঠিক আছে, এরকম একটা অবস্থা।
সো এটা একটু অস্বাভাবিক অঙ্ক বলতে পারো তুমি। যেমন দুইটা কিন্তু আননোন রয়েছে এখানে, হ্যাঁ, ক্যালকুলেশনটা একটু বড় হবে। এটা না করে দিলে তোমরা আসলে নর্মালি চিন্তা করতে পারবে না। যেমন দেখো, যদি একটু দেখাই এখানে অঙ্কটা ভালো করে দেখো, 5 নাম্বার, যেমন 7-5 একটু ডিফারেন্ট অঙ্ক আর কি, ঠিক আছে। এটা আমি ডাবল স্টার দিয়ে রাখলাম, যেমন এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে আমার ওর কথা অনুযায়ী এটা হচ্ছে আমার ছিল একটা বর্গক্ষেত্র, না? তাহলে সব বাহুগুলো সমান হবে, সব বাহুগুলোই সমান আর কি। ধরো এখানে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এখন ও বলছে যে একটি বর্গের একটি কর্ণের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক দেওয়া আছে, মানে কর্ণ তো এটা আর কি, এই একটা, ঠিক আছে। ধরো এই কর্ণের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে আর কি, একটা দেওয়া আছে 6,3, আর একটা দেওয়া আছে তোমার -2,-3, ঠিক আছে। এই দুটো দেওয়া আছে, এই দুটো নির্ণয় করতে পেরেছে আর কি, এই দুইটা। তার মানে কি, দেখো এখানে আননের পরিমাণ কিন্তু মোট 4টা হয়ে যায় আর কি, মানে দুইটা স্থানাঙ্ক আনন আর কি, ঠিক আছে। যেমন আমি যদি ধরে নেই অর স্থানাঙ্ক হচ্ছে m, n, আর অর স্থানাঙ্ক হচ্ছে m', n', এটা ধরে নিলাম আর কি, ঠিক আছে, মনে করে নিলাম আর কি। এখন দেখো এটা যেমন ওর বাহুগুলো কিন্তু সব এ আমি জানি সমান, ঠিক আছে। মাথাটা ঘুরতেছে কেন যেন। আচ্ছা, এটা ছিল আমার হচ্ছে বর্গক্ষেত্র। এখন কথা হচ্ছে, আমি যদি মানে লাকিলি যদি এখানে একটা মানে কোনো মতে একটা স্থানাঙ্ক বের করে ফেলতে পারি, মানে এম এর মান, তাহলে অপরটা আমি এমনি বের করে ফেলতে পারবো। বা শুধু এম প্রাইম যদি বের করতে পারো, তাহলে এটাও বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো একটা নিয়ে চিন্তা বাদ দাও, হইলে এম নিয়ে, বি নিয়ে চিন্তা বাদ দাও, নাহলে ডি নিয়ে চিন্তা বাদ দাও আর কি, ঠিক আছে। সো আমরা ধরো ডি নিয়ে আপাতত চিন্তা করব না আর কি, ঠিক আছে। চেষ্টা করব যে এখানে মানে দ্বিঘাত সমীকরণ বানাইতে, যেটা আর কি সলভ করলে আমার মানে সমাধানটা চলে আসবে আর কি, ঠিক আছে। তো দেখো, ধরো বি বিন্দুটা আমরা বের করতে চাই, এখন দেখো কীভাবে বের করা যায় আর কি, ঠিক আছে। আমরা একটা কাজ করবো যে এখানে যতগুলা মানে এখানে দেখো দুইটা আননোন আছে, একটা এম, একটা এন। সো আমরা কী করবো, এই দুইটা আননোনের জন্য দুইটা সমীকরণ বানাবো, যেভাবে হোক আর কি। মানে এই যা দেওয়া আছে এর মধ্যে চেষ্টা করবো দুইটা সমীকরণ বানাইতে, একটা এম এর সমীকরণ বানাবো, একটা এন এর সমীকরণ বানাবো। সো দুইটা আননোনের ক্ষেত্রে দুইটা সমীকরণ যদি সলভ করি, তাহলে কি আমার এই এম বা মানে দুইটা সমাধান পাওয়া যাবে আর কি। আর যদি তুমি 4টা আননোন নিয়ে কাজ করো, এইটা এম, এন, আবার এম প্রাইম, তাহলে 4টা সমীকরণ লাগবে আর কি। 4টা সমীকরণ সলভ করলে তুমি 4টা বিন্দু পাবে আর কি, ঠিক আছে, বা 4টা সমাধান পাবা। সো এত কঠিন আমরা করবো না, আমরা চেষ্টা করবো এটা স্কিপ করতে, এটা আপাতত স্কিপ করতে, এটা নিয়ে শুধু চিন্তা করব। আর যেহেতু এখানে দুইটা আননোন আছে, চেষ্টা করবো এই ইনফরমেশন দিয়ে আমি কি করতে পারি, দুইটা সমীকরণ যাতে বানাতে পারি, ওই দুটো সমীকরণকে সলভ করলে আমার কি এদের সমাধান মানে আমি পাবো, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করতে পারি এখানে, কারণ একটা বের করতে পারলে ভাই তুমি অটো আর একটা বের করতে পারবে, কোনো সমস্যা নেই আর কি। মেন কথা হচ্ছে 3টা জানলে তো 4 নাম্বারটা কোনো কঠিন না আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি কি করব, বিতে যেহেতু এম এন দেওয়া আছে, মানে দুইটা আননোন, এই দুইটার জন্য মিনিমাম কি করবো, দুইটা সমীকরণ বানাবো, ঠিক আছে। সো এখন দেখো, যেহেতু আমি এই এখানে যে বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, দেখো আমার এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু a স্কয়ার হবে, এটা তো তোমরা জানো। যেমন দেখো, এটার কথা একটু চিন্তা করো, এই যে অংশটা আছে, মানে আমরা হচ্ছে মেনলি এই 3টা বিন্দু নিয়ে চিন্তা করতেছি আর কি, ঠিক আছে। 3টা বিন্দু চিন্তা কন্ডিশনগুলো ফুলফিল করে জাস্ট দুইটা সমীকরণ বানাবে। সো এই অংশটা কিন্তু আমার দেখো সমকোণী ত্রিভুজ হয়ে যায়, কারণ যেহেতু আমার কি মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, প্রতিটা কোণ কিন্তু 90 ডিগ্রি করে, তাহলে এটা হচ্ছে সমকোণ। যদি এটা সমকোণ হয়, তাহলে দেখো আমি কী করতে পারি, ত্রিভুজ এবিসি, এটা এবিসি হতে আমরা পিথাগোরাস বা সেই বাবার সূত্র ইউজ করবো আর কি। পিথাগোরাসটা অ্যাপ্লাই করলে দেখো কী লেখা যায় এখানে, আমি এবি স্কোয়ার প্লাস কি
বিসি স্কোয়ার ইকাল টু এসি স্কোয়ার লিখতে পারবো আর কি, ঠিক আছে। যেমন এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। তো তুমি যেইভাবে পারো জাস্ট চেষ্টা করবা সমীকরণগুলো দুটো বানাইতে এম আর এন দিয়ে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এখানে আমার এ বিটা কি এ, আবার বিসিটাও কিন্তু এ, কারণ এটা হচ্ছে আমার বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র হলো বাহুগুলো সমান। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এসি মানটা হচ্ছে আমি যদি একটু বের করে নেই তাহলে কি আসে দেখো। এসি স্কোয়ার যেহেতু আসে রুট দেওয়ার দরকার নেই, যেমন ধরো এখানে আমি বলতে পারি 6+2 হোল স্কোয়ার, 6+2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এখানে 3+3 হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে কত আসে, এখানে 2a স্কোয়ার, 2a স্কোয়ার দিয়ে আসলে কত, এখানে 6+8 মানে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, ঠিক আছে। সো এখন দেখো তাহলে শুধু যদি এ মানটা আমরা রাখি তাহলে কি হয় দেখো, তাহলে এখানে a স্কোয়ার 2a স্কোয়ার ইকুয়াল টু 64 প্লাস আছে 36, 100 বা a স্কোয়ার ইকুয়াল টু 50, তার মানে a স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইছি 50, ঠিক আছে। সো এটা ধরে আমার একটা সমীকরণ, হ্যাঁ। এখন এবিসিডি তোমার বর্গের ক্ষেত্রফল পাইছে হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু, মানে পুরোটা ক্ষেত্রফল কত পাইছি আমরা 50 পাইছি আর কি। তুমি যদি মানে আমরা তো এখানে পিথাগোরাস দিয়ে করছি, তুমি যদি মানে কর্ণ দিয়ে করতা, মানে ওই যে √2a দিয়ে করতা, তাহলে কিন্তু আমরা এই ওই ক্ষেত্রে আমরা এই বের করতে পারতাম, কোনো সমস্যা নেই। মানে কর্ণ √2a দিয়ে যদি আমরা এসির দৈর্ঘ্য, তুমি কারণ এসির দৈর্ঘ্যতে আমরা জানি যে রুট বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণ হয়েছে √2a আর কি। সো √2a ইকুয়াল টু এটা লেখতা, সো এই দৈর্ঘ্য দিয়ে আমরা কী করতাম, এটা ওইখান থেকে বের করতে পারতাম, এরপর এ স্কোয়ার করলে দিয়েও হতো আর কি, সমস্যা নেই। এখন দ্বিতীয় অংশে কী করি দেখো, এ স্কোয়ার ইকুয়াল টু আমরা 50 পাইছি, এটা হচ্ছে আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কি। এখন দ্বিতীয় অংশ কী করতে পারি দেখো, এখানে এ বি ইকুয়াল টু কিন্তু বিসি, এটা আমরা জানি, এ বি ইকুয়াল টু বিসি কিন্তু আমরা জানি, ঠিক আছে। মানে একটা হচ্ছে আমি তোমার কর্ণটারে কাজে লাগাইছি এই দুইটারে, আর এখন কি করব, এই দুটো দিয়ে একটা সমীকরণ বানাবো আর কি, ঠিক আছে। এ বি ইকুয়াল টু বি, কারণ এম এন দিয়ে আমাকে সমীকরণ বানাইতে হবে আর কি, এটা হচ্ছে আমার মেন কথা, ঠিক আছে। সো দেখো যদি সেটা করি আমরা, যেমন এ বি ইকুয়াল টু যদি বিসি লিখে দিই, এ বি ইকুয়াল টু বিসি লিখে দিই, তাহলে দেখো কী দাঁড়ায়, এরকম আসবে। মানে এটা তো যেহেতু বড় ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বিসি হবে, ঠিক আছে। তাহলে আমি একটু বড় করে দিই, এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, ঠিক আছে। সো দেখো এখন এ বিটা কী দাঁড়ায়, এ বি হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে m-6 হোল স্কোয়ার, দেখো এখানে আমি m-6 হোল স্কোয়ার প্লাস n-3 হোল স্কোয়ার লিখতে পারবো আর কি, ঠিক আছে। কারণ এখানে আমার এটা হচ্ছে এ বি ছিল, আর এটা নিলে কাজ করে লিখতে পারবো m+2 হোল স্কোয়ার, m+2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে m+3 হোল স্কোয়ার, ঠিক আছে। এটা করে লিখতে পারবো, নিশ্চয় দিকে দুইটাই মাইনাস ছিল। সো আমি একটু সূত্রে ভাঙাই দিই, দেখো এখানে কি আছে, m স্কোয়ার -12m প্লাস 36 প্লাস হচ্ছে n স্কোয়ার -6n প্লাস 9 ইকুয়াল টু m স্কোয়ার প্লাস 4m প্লাস 4 প্লাস n স্কোয়ার প্লাস 6n প্লাস 9। দেখো এখানে অনেক কিছু কাটা যায়, হ্যাঁ, কী কী কাটা যায় দেখো, এখানে m স্কোয়ার কাটা যায়, n স্কোয়ার কাটা যায়, ঠিক আছে। সো দেখো এখানে কি থাকে, 12টা m আছে আর এখানে 4টা আছে, এবার -16m হবে, 16m, আর হচ্ছে তুমি বলতে পারো যে n কটা আছে দেখো, এখানে আছে 6টা, এখানে আছে 6টা, মানে -12, বা এবার আসলে হচ্ছে তুমি বলতে পারো মাইনাসটা হবে, যদি আমি এটা প্লাস করে দিই সমস্যা নেই, 12 দুইটাই মাইনাস ছিল, আর এগুলো আর কি ওই পাশে নিয়ে যাই, তাহলে এখানে দেখো 9 আছে, এটা 9 কাটা যায়, আর দুই পাশে আসছিলো, এখানে আছে 4, এখানে আছে 36,
ঠিক আছে। সো এলে থাকবে 32 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমি কী করতে 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে 4m প্লাস 3n ইকুয়াল টু 8, ঠিক আছে। সো এখন দেখো আমি বলতে পারি 4m ইকুয়াল টু 8 মাইনাস 3n, বা m ইকুয়াল টু 8 মাইনাস 3n ডিভাইড বাই 4। এটা ধরো সমীকরণ নম্বর 2 আর কি, ঠিক আছে। মানে আমি এই এম এর একটা সমীকরণ বানালাম। এখন যেহেতু এম এর একটা সমীকরণ বানাইতে পারছি, আর একটা সমীকরণ লাগবে, সেটা হচ্ছে এন এর একটা সমীকরণ লাগবে আর কি, ঠিক আছে। সো বুঝতে পারছো তো কীভাবে করছি। আগে আমি জাস্ট ত্রিভুজ থেকে মানে কী করছি, এ স্কোয়ারটা বা ক্ষেত্রফলটা বের করে পারছি, মানে এর একটা মান বের করছি। এটা তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে বের করতে পারো, অথবা তুমি কী করতে পারো, কর্ণ দিয়ে বের করতে, মানে √2 ইকুয়াল টু এর দৈর্ঘ্যটা লিখতে পারো আর কি, ঠিক আছে। সো আমরা ত্রিভুজ দিয়ে আর কি বের করছি, এটা সমকোণী ছিল। সো সমকোণী থাকার ফলে আমরা কী করছি, মানে পিথাগোরাস অ্যাপ্লাই করে জাস্ট এটা বের করে ফেলাইছি, বা এই স্কোয়ারটা বের করে ফেলছি, বা তুমি এভাবে বের করতে পারো। দ্বিতীয়ত কী করছি, যেহেতু আমি এটার চিন্তা বাদ দিচ্ছি, আমি কী করবো, আমার দুইটা সমীকরণ লাভ করেন, এখন দুইটা আনুন আছে। সো আমি কী করছি, এটা সমান লিখছি, কারণ যেহেতু ওরা কি সমান, ঠিক আছে। সো এই গেল আমার একটা। এখন আমরা 3 নাম্বার কন্ডিশনে আবার দেখো জানি যে, দেখো এখানে আরেকটা জিনিস লিখবো, যেমন বিসি ইকুয়াল টু, কিন্তু আমরা জানি এ, এখানে সবগুলাই কিন্তু এ। তাহলে তুমি কি এখানে আরেকটা শর্ত তোমার বানাইতে হবে, কারণ সমীকরণ দুইটা লাগবে। এম এর সমীকরণ একটা পাই গেছে, এখন এন এর জন্য একটা সমীকরণ লাগবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, এখন এটাও নিতে পারি, বা এ বি ইকুয়াল টু এ লিখতে পারি, সমস্যা নাই, এটাও সমস্যা নেই, বা বিসি ইকুয়াল টু এ লিখতে পারি। কিন্তু এখানে দেখো স্থানগুলো একটু বড় বড় মান, ঠিক আছে, 6 আর 3 আছে, কিন্তু এখানে ছোটো ছোটো, তাই আমি ওটা নিব আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। দেখো তাহলে কি আসে, যেমন আবার বিসি ইকুয়াল টু জানি এ, তাহলে বিসি যদি আমি বিসি স্কোয়ার করবো, কারণ আমি রুট নিয়ে কখনই কাজ করবো না, আর এই স্কোয়ারের মান অলরেডি আমরা জানি। দেখো তাহলে বিসি স্কোয়ার ভিতরে এখানে কত আসে, এম প্লাস 2 হোল স্কোয়ার প্লাস এন প্লাস 3 হোল স্কোয়ার আসবে ইকুয়াল টু, এই স্কোয়ারের মানটা কিন্তু আমরা এই যে ক্ষেত্রফলে বের করছি, এই যে 50, দেখছো, এই মানটা এখানে বসাই দিই, তাহলে দেখো একদম ইজি হয়ে গেছে। এবার আমি সূত্র যদি একটু ভাঙা দিই, এম স্কোয়ার প্লাস 4m প্লাস 4, এটা হচ্ছে এন স্কোয়ার প্লাস 6n প্লাস 9 ইকুয়াল টু 50, ঠিক আছে। সো এখন আমি কি করি, একটু সলভ করলে কত আসে এখানে, যেমন দেখো এখানে প্লাস 9 ইকুয়াল টু 50, হ্যাঁ। সো এখন কী করা যায়, দেখো এখানে যদি এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার, দেখো আমি যদি এম স্কোয়ার মানটা বসাই দিই, এখানে কিন্তু আমার এম স্কোয়ার মান অলরেডি পাইছিলাম, 8 মাইনাস 3n, এখানে একটু বসাই দিই, তাহলে কত আসে দেখো, যেমন 8 মাইনাস 3n ডিভাইড বাই 4 আসছিল আর কি। সো এটা আমি এখানে বসাই দিই, 8 মাইনাস 3n, সাথে একটা আছে হোল স্কোয়ার, মানে 4 সহ আর কি, হোল স্কোয়ার এরকম আসছিল। 4 হোল স্কোয়ার কিন্তু করলে 16 চলে আসে, আচ্ছা লিখলাম, সমস্যা নেই। আর এখানে প্লাস হচ্ছে 4m আছে, আর যদি এম এর মান বসে তাহলে 4 কাটা যায়, তাহলে দেখো 8 মাইনাস 3n, ঠিক আছে। মানে জাস্ট আমি এম এর মানটা বসাই দিয়েছি, প্লাস এন স্কোয়ার প্লাস 6n প্লাস 9 ইকুয়াল টু 50, ঠিক আছে। সো এটা 16 আসবে আর কি। তো 16 আসলে আমি কী করি, 16 দ্বারা একটু গুণ করে দিই, যাতে কাটা চলে যায়, এটা মানে 16 দ্বারা গুণ করে দিলে তাহলে কিন্তু এটা কাটা চলে যায়, তাহলে থাকবে কি, দেখো গুণ করে দিলে এখানে থাকবে হচ্ছে তোমার কত আসে, 16 দ্বারা যেমন উপরে চলে গেলে যেমন এরকম আসবে, 16 দ্বারা গুণ করে দিলে দেখো উপরে কত আসে, উপরে আছে 16 মানে হচ্ছে 8 ইন্টু 16, তারপর 64 মাইনাস 48 n, এটা আসলে আমরা আগে হোল স্কোয়ার একটু করে নিই, যেমন 8 64
হচ্ছে জাস্ট হোল স্কোয়ার সূত্রটা আগে ভাঙাই দিতেছে আর কি, কারণ এটা গুণ করতে পারবো না তো হোল স্কোয়ারের মধ্যে। তাহলে দেখো 1864 আসে। আর আমি কি করলাম এখানে তোমার 3 যে এবি করলে দেখো কত আসে, এখানে 48 হবে, কারণ এটা ছিল আমার এ, এটা ছিল বি, যদি ধরি এরকম তাহলে 48n, এরপর হচ্ছে প্লাস তোমার এটা বি হলে 9n² হবে। আর নিচে ধরো আমার কত আছে, 16 আছে আর কি, ঠিক আছে। সো এখন এখানে আমার কি থাকে, আর থাকে হচ্ছে প্লাস n², এখানে একটু কাটা যায়, যেমন এটা থেকে গেলে হচ্ছে -3n প্লাস 3n থাকে, মাইনাস এখানে 29 থাকবে আর কি। এখানে 50টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে -29 থাকে, =0 হয়। এবার 16 দ্বারা গুণ করে দেয়, তাহলে নিচেটা চলে যাবে আর কি। তাহলে দেখো 64 - 48n প্লাস তোমার আসে হচ্ছে 9n², আর বাকিগুলোকে গুণ করে দিলে কত আসে, প্লাস 16n² প্লাস 16n² প্লাস হচ্ছে গুণ করেছে 48n মাইনাস 29কে 16 দ্বারা গুণ করলে কত আসে, এখানে আসবে হচ্ছে তোমার 464 আসে আর কি, =0 আর কি, ঠিক আছে। সো দেখো ক্যালকুলেশনটা একটু বড়, এটা কাটা যায়, n কাটা চলে যায় আর কি। তো এখানে তাহলে কি থাকে দেখো, এখানে যেগুলো 25n², আর এটার সাথে এটা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসে, 4 এখান থেকে 400 =0, ঠিক আছে। বা তুমি বলতে পারো 25n² = 400, বা n² = 25 দ্বারা ভাগ করলে দিলে এটা কত আসবে, 16 আসবে আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো n = এটাকে যদি আমি বর্গমূল করে দিই তাহলে এখানে +-4 আসবে আর কি, ঠিক আছে। দেখো বুঝো কিনা, এই হচ্ছে তোমার n এর মান চলে আসছে অলরেডি। সো n এর মান কিন্তু দুইটা আসছে, কেন দুইটা আসছে, কারণ এখানে আমার কিন্তু ওর জন্য একটা n এর মান হবে, ওর জন্য একটা হবে আর কি, ঠিক আছে। এই জন্য এখানে দুইটা মান আসছে। সো আমি n এর মান জানলে m এর মানও বের করতে পারবো। সো দেখো আমি কি করতে পারি, আর প্লাস মাইনাসটা কেন আসছে, কারণ এটা যেহেতু স্থানাঙ্ক আর কি। যেমন আমি কি করতে পারি, 2 নং সমীকরণ কি পাইছি, 2 নং হতে পাইছি m = কত, 8 - 3n/4, ঠিক আছে, এরকম পাইছি। সো n = যদি 4 বসায়, প্লাসে 4 বসায়, তাহলে কি আসে দেখো, m = 8 - 3 মানে 3 × 4 = 12/4, তাহলে এটা আসে হচ্ছে কত তোমার 12 থেকে 4 তাহলে -1 আসবে। আর আটটা যদি এরকম হয় যে কত, m = যদি আমরা -4 বসাই তাহলে কত আসে, m = আসবে হচ্ছে -4, তাহলে হচ্ছে 8 + 12/4, তাহলে কত আসবে, এটা 20, তাহলে 5, তাহলে দেখো দুইটা মান আসছে। সুতরাং একটা মান আসবে এরকম, বির স্থানাঙ্ক হবে আমার ধরো কি, এটা হচ্ছে তোমার ছিল -1, প্লাসটা নিলাম, আর মাইনাসের জন্য ধরো ডির স্থানাঙ্ক হবে কত, এটা হচ্ছে 5, কত -4, এটাই আমার আনসার। দেখো অঙ্কটা বুঝতে পারছো কিনা, একটু ক্যালকুলেশন একটু বড় ছিল, হ্যাঁ, মাঝে দামি প্যাচ লাগাই দিই আর কি। তবে আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে একটু ঝামেলা করে ফেলেছে, আগে স্কোয়ার না ভাঙে আমি 16 দ্বারা গুণ করতে চাইছিলাম আর কি, ঠিক আছে। সো আগে স্কোয়ারে ভাঙে অবশ্যই 16 দ্বারা গুণ করছি আর কি পরবর্তীতে, ঠিক আছে, কারণ এই 16টাকে আমার বাদ দিতে হবে, এই জন্য 16 দ্বারা গুণ করে দিয়েছি যাতে আমার 16 কাটা চলে যায়। সো এই গেল, বুঝতে পারছো কিনা, আমি একটু আবার একটু বুঝাই দিই তোমার আবার, মানে 7 আর 5 দুইটা স্থানাঙ্ক দিচ্ছে, মানে কর্ণের স্থানাঙ্ক দিচ্ছে, একটাই একটা আর কি, ঠিক আছে। বলছে যে বাকিগুলোর স্থানাঙ্ক নির্ণয় করে একটা বড় ক্ষেত্রে দেওয়া আছে। সো প্রথম ক্ষেত্রে আমরা কি করছি, যেহেতু দুইটা স্থানাঙ্ক আনউন আছে, আমি ওই দুইটা নিয়ে একসাথে চিন্তা করতে পারবো না, তাহলে আমার 4টে সমীকরণ লাগবে, কারণ আমি বলছি যে যতগুলা আনউন থাকবে ততগুলা সমীকরণ তোমার বানাতে হবে, তাই আমরা ডি নিয়ে বাদ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আর বলছি তোমার যদি তুমি একটা স্থানাঙ্ক বের করতে পারো, অন্যটা অটো বের হয়ে যাবে। সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই।
সো এই জন্য আমি শুধুমাত্র এটা নিয়ে চিন্তা করছি। সো ফার্স্টে আমি দেখছি এখানে আমার একটা পৃথক আছে সূত্র যায়, কারণ এখানে আমার একটা সমকোণী ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। কারণ আমি এই তিনটা বিন্দু নিয়ে সবসময় চিন্তা করে ওরা বের করবো, ও বের হলে ও অটো বের হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটা বিন্দু নিয়ে অলওয়েজ চেষ্টা করবো। সো আমি কী করছি, সমকোণ ত্রিভুজ থেকে এখানে এ স্কোয়ার বা এটার ক্ষেত্রফল বের করে ফেলেছি, বা তুমি এর মানটা আর কি বের করতে পারছি বা চাইছি আর কি, ঠিক আছে। বা তুমি এই কর্ণ √2a দিয়েও কী করবা, √2a = AC লেখলেও হয়ে যাবে। সো ওখান থেকে বড় করে দিলে চলে আসবে। সো আমার এটা গেল হচ্ছে এ স্কোয়ারের মান বা এর মান আমি পেয়ে গেছি। এখন দ্বিতীয় আরেকটা কন্ডিশন হচ্ছে, আমার যেহেতু এখন দুইটা আননোন, তার মানে দুইটা সমীকরণ বাড়াতে, তাহলে আমি এটা কি সমান রাখছি, ঠিক আছে। এটা সমান লেখা আমি কী করছি, সমাধান করে একটা এম এর সমীকরণ পাইছি। এই দেখো এখানে একটা এম এর সমীকরণ পাইছি এন দ্বারা। এখন একটা সমীকরণ পারে তো হবে না, কারণ এম আর এন আমার দুইটা জিনিস আছে। তো আমি এই জন্য কী করছি, আবার কী করছি, এটা = লেখছি হচ্ছে এ, ঠিক আছে। যেমন BC = ছিল, কারণ আমি এ স্কোয়ার মান জানি, ঠিক আছে। সো এ স্কোয়ার মানটা বসাই দিয়ে সলভ করে জাস্ট এখানে এম এর মানটা বসাই দিচ্ছি এই সমীকরণ থেকে, জাস্ট এন এর মান চলে আসে। সো এন এর মান চলে আসে মানে আমি এম এর মান বের করতে পারবো। সো এটাই আর কি বের হয়েছে, ঠিক আছে। অত কঠিন না, জাস্ট একটু মনে রাখো, কারণ এরকম অনেক টাইপের ম্যাথ দেয়, হ্যাঁ। সো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের। এবার যে 8-এর 5টা, এটা মনে হয় অন্য বইতেও আছে, একটু ভালো করে দেখে নাও। এখন দেখো 8 নম্বরটা কি বলছে, যে x, y বিন্দুটি, মানে একটা চলমান বিন্দু আছে, এত মানে এই বিন্দু এবং এই বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী হলে প্রমাণ করে যে bx = a হয়। এখন দেখো এখানে স্থানাঙ্কগুলো কিন্তু সংখ্যায় দেওয়া নাই, একটু AB দেওয়া আছে আর কি, ঠিক আছে। সো এরকম থাকলে ক্যালকুলেশনে একটু ঝামেলা হয়, কিন্তু এটা একদম ইজি। দেখো বলছে এই বিন্দুটা কি, এটা ওর থেকেও কি যত দূরত্বে আছে ওর থেকেও সেম দূরত্বে আছে, তার মানে তুমি ওর দূরত্ব যতটুকু হবে, ওর দূরত্ব ততটুকুই হবে। এই দুটো সমান লেখা তুমি কি করতে পারবে, এটা প্রমাণ করে ফেলতে পারবা আর কি, ঠিক আছে। মানে এরকম একটা অবস্থা দেখাই, কিন্তু ঝামেলা হলো ক্যালকুলেশনটা। সো ক্যালকুলেশনটা আমি একটু সহজ করে দেখাই দিই তোমাদের। যেমন দেখো 8 নম্বরটা বলছে যে এখানে তোমার আমার যেহেতু XY দেওয়া আছে, PXY একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। দেখো XY বিন্দু দেওয়া মানে কিন্তু এটা চলমান বিন্দু, মানে এটা চলতে পারে আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, যেহেতু ও সবসময় বলছে যে এই বিন্দু আর এই বিন্দু থেকে সমদূরবর্তীতে থাকবে, তাহলে অবশ্যই কি পিটা এমনভাবে চলবে, মানে এমনভাবে যাতে থাকবে যাতে সবসময় ওদের দূরত্বগুলা কি অর দূরত্ব থেকে অর দূরত্ব আর অর থেকে অর দূরত্ব সমান হয়। যেমন আমি একটু দেখাই দিতে পারে, এরকম একটা অবস্থা। ধরো এইরকম দেখো, এখানে আমার ধরো এই বিন্দু আছে, এই বিন্দুটা ধরো দেওয়া আছে যে তোমার a+b, আচ্ছা নিচে লিখি a+b, b - a, ঠিক আছে। আর এখানে ধরো বি বিন্দু দেওয়া আছে, বি বিন্দু বলছে a - b, a+b, ঠিক আছে। সো এখন বলছে যে এই দুইটা বিন্দু হতে কি আমার x যে বিন্দুটা আছে বা p বিন্দুটা আছে, এটা সব সময় কী করবে, যেহেতু চলমান বিন্দু সবসময় হচ্ছে সমদূরবর্তীতে বা সমান দূরত্বে অবস্থান করে চলবে আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমার অবস্থা। সো এখন দেখো আমি কি করি, মানে এখানে ধরো আমার পি একটা বিন্দু আছে, সমান দূরবর্তীতে যেহেতু, সো বা এখানেও আমি দিতে পারতাম, কোনো সমস্যা নেই। সো এখানে পি বিন্দু আছে আমার x, y, চলমান বিন্দু, তার মানে আমি যদি যোগ করে দিই, মানে এই দূরত্ব আর এই দূরত্ব হচ্ছে তোমার সমান, ঠিক আছে। এখন এই দূরত্ব সমান এবং সর্বদা এটা সমান থাকবে, কারণ পি হচ্ছে আমার একটা চলমান বিন্দু, যেহেতু আমার XY দেওয়া আছে, x1 y1 দেওয়া নেই, তাহলে দেখো পিটা আসলে এইভাবে চলবে আর কি। মানে যদি এইভাবে যায়, দেখো এই বিন্দুতে থাকলে অর থেকে অর দূরত্ব কিন্তু সমান, এই বিন্দুতে গেলে এই দূরত্ব সমান, এই বিন্দুতে পি যখন যাবে ওর দূরত্ব এই দূরত্ব সমান। সো এরকমভাবে আর কি ও চলবে, যাতে আবার উপরে গেলেও কি এই দূরত্ব যা হবে এই দূরত্ব, মানে এটা বাড়লে এটাও বাড়বে, তার মানে সর্বদা কিন্তু সমান থাকবে, ঠিক আছে। মানে সবসময় পিটা কি এ ও বি থেকে সমান দূরত্বে থাকবে আর কি, ঠিক আছে। সো এখন আমি এই অঙ্কটা করাইতেছি মেনলি সংখ্যা নাই, মানে দেওয়া আছে হচ্ছে ABC, ঠিক আছে। সো উদ্ভট টাইপের জিনিসপত্র আর কি, ঠিক আছে। সো এর জন্য ক্যালকুলেশন করা একটু সহজ উপায় আছে। যেমন ধরো এখানে আমি শর্ত মতে জানি
পি ইকুয়াল টু তুমি বলতে পারো পিবি, ঠিক আছে, কারণ এই দুটো সমান। সো পি ইকুয়াল পিবি যদি হয় তাহলে দেখো আমি বলতে পারি দূরত্বের সূত্রটা অ্যাপ্লাই করি, যেমন এক্স মাইনাস এটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হবে হচ্ছে কি আমার ওয়াই মাইনাস বি প্লাস এ, ওয়াই মাইনাস ধরো ওয়াই প্লাস এ মাইনাস বি দিই, সমস্যা নেই, হোল স্কোয়ার। সেমভাবে এখানে আর কি ধরো এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমার ওয়াই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো এইভাবে যদি ক্যালকুলেশন করো, আমরা দেখো একটা সূত্র জানতাম, যেমন এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, মানে তিনটা চলক যদি দেখো তিনটা আছে, এ আছে, এক্স আছে, এ আছে, বি আছে, তিনটা যদি করো তাহলে এরকম আসছিল আমাদের, মানে সূত্রটা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে, এরকম ছিল আর কি। তার মানে দেখো এখানে কয়টা আসছে, 1 2 3 4 5 6, মানে এক একটার জন্য 6টা করে এরকম তুমি রাশি পাবা আর কি, বা 6টা করে অংশ পাবা আর কি, বা 6টা ডিজিট পাবা আর কি। তাহলে দেখো এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 4 4 24টা ডিজিট আসবে যদি এভাবে তুমি স্কোয়ারে জাস্ট ভাঙিয়ে দাও। এই জন্য আমরা একটু টেকনিক খাটাবো আর কি, যাতে করে মানে আমরা এটা তাড়াতাড়ি করে আর কি কাটাকাটি করে ফেলাতে পারি, ঠিক আছে। আমরা দেখো কী করতে পারি, এখানে যেহেতু এক্সগুলো আছে, আমরা কী করবো, এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, যেমন এখানে এক্স মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল আগে, আমি কী করলাম এটা নিয়ে আসলাম, মানে এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, এক্স মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার নিয়ে আসলাম। সেমভাবে আর কি এখানে কী করতে পারি, যেমন এখানে ছিল হচ্ছে ওয়াই মাইনাস এ মাইনাস বি, এরকম ছিল ওয়াই মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল, মাইনাস যদি এটা অপারেশন নিয়ে যায় তাহলে ওয়াই প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ছিল আর কি, ঠিক আছে। সো এরকম থাকলে এখন দেখো এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে আর কি, ঠিক আছে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেটে আমি সাজাইছি। হ্যাঁ, যেমন এটাকে যদি তুমি এ ধরো, এটা এই ধরলে এটাকে ধরতে হবে বি, হ্যাঁ, এটা তো সেটা, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র আর কি। এটা ধরছি আমি ধরো এ, এটা ধরছি বি, এরকম আর কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেলো না। সো এটাকে তো সেম, এখানে দেখো এ এক্স মাইনাস এ আছে, এখানে এক্স মাইনাস এ আছে, দেখো অনেক কিছু কাটাকাটি যাবে আর কি। দেখো যদি করি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ প্লাস বি, এরকম আসে। দেখো এক্স মাইনাস এ মাইনাস বি প্লাস এক্স মাইনাস এ প্লাস বি আর কি, ঠিক আছে, এই একটা আসছে। আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, যেমন এক্স মাইনাস এ মাইনাস বি, এরকম মাইনাস এক্স প্লাস এ মাইনাস বি, এরকম আসে, ঠিক আছে। ইকুয়াল টু এখানেও সেম সূত্র, যেমন ওয়াই মাইনাস এ আছে, ওয়াই প্লাস এ আছে এখানে, ঠিক আছে। সো এখানে দেখো এ তো আছে, তার মানে এখানে কাটাকাটি যাবো আর কি, হ্যাঁ, বি তো আগের মতোই আছে, সমস্যা নেই। যেমন এটা যদি করি, যেমন ওয়াই মাইনাস এ মাইনাস বি প্লাস হচ্ছে তোমার ওয়াই প্লাস এ মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তুমি এ মাইনাস বি যদি করো তাহলে ওয়াই মাইনাস এ মাইনাস বি মাইনাস বি মাইনাস ওয়াই মাইনাস এ প্লাস বি, ঠিক আছে। সো দেখো এখানে অনেক কিছু কাটাকাটিতে, যেমন এখানে দেখো এ এ দুটো এখানে বিটা কাটা যায়, বি মাইনাস বি কাটা, ঠিক আছে। আবার এখানে দেখো তোমার এক্স কাটা যায়, এ কাটা যায়, বিবি টু বি, সমস্যা নেই। এখানে আবার কী কী কাটা যায়, যেমন তোমার এ ওয়াই কাটা যায়, এটা ওয়াই কাটা যায় আর কি, এটা বি লেখছি না ওয়াই লেখছি নিজেও বলতে পারতেছি না। আচ্ছা দেখো এ ওয়াই তো কাটা যায়,
একটু ভুল হয়েছে এখানে, এটা কিন্তু কাটা যায় না, হ্যাঁ এটা থাকে, এটা বি আসছিল, আমি ভুলে ওয়াই ধরে নিয়েছি আর কি। এটা কাটা যায় আর কি, এখানে এটা কাটা যায় না আর কি। এখানে সেম আর কি, দেখো এখানে কি কি কাটা যায়, যেমন ওয়াই ওয়াই কাটা যায়, বি কাটা যায়। তাহলে দেখো কি থাকে এখানে, আমার এই পাশে থাকে হচ্ছে এক্স আর এক্স, মানে 2x মাইনাস 2a থাকে, তাহলে 2 যদি কম নেই এক্স মাইনাস a থাকবে। আর এখানে থাকে ইন্টু তোমার কি থাকবে, দেখো -2b ইকুয়াল টু, মানে -2b দেখো ইকুয়াল টু, এখানে দেখো কি থাকে, এখানে থাকে হচ্ছে ওয়াই থাকে, ওয়াই মানে +2y আর হচ্ছে -2b, তাহলে 2 কমন নিলে y - b, ঠিক আছে। সো সেমভাবে আর কি এখানে কি থাকে, মানে -2a ইন্টু -2a, ঠিক আছে। সো দেখো এখানে আমার 2 কাটা যায়, এই টু কাটা, ঠিক আছে। যদি কাটা যায় তাহলে কি থাকে এখানে, মাইনাস একটা, যদি মাইনাস মাইনাস কাটা, আবার এই মাইনাস কাটা, তাহলে থাকে এখানে x - a b ইন্টু x - a ইকুয়াল টু, এখানে থাকে তোমার a ইন্টু, এখানে একটা a থাকবে, a ইন্টু y - b, ঠিক আছে। সো দেখো কি আসে আমার, তাহলে এখানে আমি যদি একটু গুণ করে দিই, bx - ab ইকুয়াল টু তোমার, এখানে আমি বলতে পারি এখানে ay মাইনাস ab, তো ab এই পাশে আসলে ab কিন্তু তোমার কাটা চলে যায়, তাহলে ab কাটা, তাহলে কি থাকে bx ইকুয়াল টু ay, এটাই দেখো প্রমাণ করতে পেরেছে আর কি। দেখো এখানে 8 এর হচ্ছে bx ইকুয়াল টু ay প্রমাণ করতে পেরেছিল আর কি। সো 8ও গেল আমার, এটা কঠিন না, ক্যালকুলেশনটা একটু জাস্ট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মেটে সাজাতে হবে, এটি তোমাকে বুঝতে হবে, আর কিছু না, ঠিক আছে। বাকিটা একদম ইজি ছিল। সো আশা করি এটা বুঝতে পারছো। সো এখন আমি যদি 9 নম্বরটা আবার দেখি, 9 দেখো একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আচ্ছা ব্যাসার্ধ দিলে স্থানাঙ্ক দিল, এর জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, মানে এই বৃত্তের জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়, তবে তার দৈর্ঘ্য নির্ণয় করো, মানে জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো এটা একটা ভালো অঙ্ক, যদিও 9-1, এটা আমি ধরো একটা স্টার দিয়ে রাখি, এটা ভালো অঙ্ক। যেমন দেখো এখানে যদি করি 9-1, জ্যা তো তোমরা কি সেটা জানো, জ্যা হচ্ছে যেমন কেন্দ্র দিয়ে, আমরা তো জানি কেন্দ্র দিয়ে যেই যদি একটা সরলরেখা টানো তাহলে সেটা হচ্ছে তোমার ব্যাস, আর কেন্দ্র ছাড়া বাদ বাকি যে জায়গাগুলো যেখানে আছে ওইগুলো দিয়ে যদি তুমি বৃত্তের পরিধির সরলরেখাগুলো টানতে থাকো, দুই পাশ দিয়ে যোগ করো, তাহলে সেগুলো হয় জ্যা আর কি, ঠিক আছে। সো সেটা যদি একটু দেখি, দেখো ছবিটা যদি একটু আঁকি তাহলে বুঝতে পারবো। যেমন ধরো এখানে আমার একটা বৃত্ত আছে, যদি এটা বৃত্ত হয় তো বৃত্তের কেন্দ্র আমার দেওয়া আছে, কেন্দ্র আছে সি দিচ্ছে দেওয়া কত 5,3, ঠিক আছে, আর ব্যাসার্ধ দেওয়া আছে 5। সো আমি কী করলাম, যে হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে না, একটু নিচ দিয়ে যাবে আর কি, ধরো নিচ বা উপর দিয়ে যেতে দিয়ে, এখানে হচ্ছে একটা জে আছে, এটা হচ্ছে আমার জে, ধরো জে হচ্ছে আমার এ বি, ঠিক আছে। সো জে হচ্ছে এ বি, আর এটার ব্যাসার্ধ দেওয়া আছে, বলছে যে কি বলছে যে জে 3,2 বিন্দু সমদ্বিখণ্ডিত হয়, তার মানে কি এ বি এর সমদ্বিখণ্ডক হবে হচ্ছে আমার 3,2, এটার ধরো ডি বিন্দু বলছে 3,2তে আর কি সমদ্বিখণ্ডিত হয়, তবে তার দৈর্ঘ্য নির্ণয় করো আর কি। এখন দেখো আমি যদি কেন্দ্র হতে এটা লম্ব টাইনা দেই আর কি, তাহলে কিন্তু আমরা এই লম্বটা ডি বিন্দু দেওয়া যাবে আর কি, মানে কেন্দ্র হতে
আমরা কী করি, যদি জ্যার উপর লম্বটা আনি তাহলে কি সেই লম্বটা জ্যাকে সমান ভাগে দুয়ে ভাগ করে বা সমদ্বিখণ্ডিত করে আর কি। ঠিক আছে, যেমন দেখো এটা যদি আমি লম্বটা এনে দিই এখানে, এটা আমার ধরো লম্বটা এই লম্বটা আর কি জ্যারে কী করবে, সমান দুই ভাগ করবে আর কি। ঠিক আছে, আর অলরেডি কিন্তু আমরা জ্যার মধ্যবিন্দু বইলা দিচ্ছি 3,2। ঠিক আছে, 3,2 কইছে যে সমদ্বিখণ্ডিত করে, তার মানে কি কেন্দ্র হতে সবসময় মনে রাখবা যে আমার কি কেন্দ্র হতে হচ্ছে আমার কি, যে যদি আমি লম্বটা আনি জ্যার উপরে তাহলে ওই মানে কেন্দ্র হতে যে লম্বটা আমি জ্যার উপরে আনছি ওটা হচ্ছে গিয়ে কী করবে, ওই জ্যাকে সমান দুভাবে ভাগ করবে বা সমদ্বিখণ্ডিত করবে আর কি। ঠিক আছে, তার মানে এখানে এবি যে জ্যাটা আছে, এই এবি যে জ্যা আছে এটা হচ্ছে ডি বিন্দু সমদ্বিখণ্ডিত হয়েছে আর কি। ঠিক আছে, সো এটার স্থানাঙ্ক তো দেওয়া আছে এখানে। সো এখন দেখো যেহেতু এই বিন্দু বুঝতে পারছো যে আমি কেন্দ্র যদি টানি তাহলে এটা হচ্ছে গিয়ে এবি জ্যাকে সমান ভাগে দুই ভাগ বা সমদ্বিখণ্ডিত করে। এখন আমি কি করি, এটা একটু যোগ করে দিই, দেখো এই দুটো একটু যদি যোগ করে দিই তাহলে দেখো এইগুলো কিন্তু ব্যাসার্ধ আমার, দেখো এই দুইটা কিন্তু ব্যাসার্ধ, এটা আমার কত 5 দেওয়া আছে, ব্যাসার্ধ এটা দেওয়া আছে 5। ঠিক আছে, চিত্র আঁকলে আমি বলছি না ম্যাথ করার আগে অঙ্ক বুঝে যাবে তোমরা। তার মানে আমার এখানে ব্যাসার্ধ দেখো, তাহলে এটা যদি সমকোণ হয় এটা একটা সমকোণ ত্রিভুজ হয়, এটা একটা সমকোণ ত্রিভুজ হয় আর কি। ঠিক আছে, সো এখন দেখো তুমি এই দৈর্ঘ্যটা যদি বের করতে পারো আর এই দৈর্ঘ্য যদি জানো তাহলে তোমরা কিন্তু পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবে, এখানে অ্যাপ্লাই করে মানটা বের করে নিতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো দেখো এখন তাহলে কি এ তোমার কই এ সিডি কিন্তু এখানে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। ঠিক আছে, আর এটা বুঝতে পারছো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় ছিল যে কেন্দ্র আর জ্যায়ের যে তোমার মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা, মানে কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কী করে এবি জ্যায়ের উপর লম্ব, যেভাবে বলো তুমি। ঠিক আছে, মানে অনেকভাবে যে কেন্দ্র হতে লম্ব টানলে কি হবে, ওটা জ্যাকে সমান দুইভাবে ভাগ করবে, বা বলতে পারো যে অন্যভাবে বললে কি কেন্দ্র আর যে জ্যায়ের মধ্যবিন্দু আছে এর সংযোগ সরলরেখা কি যে সিডি, এটা কি হবে এবি এর উপর লম্ব। ঠিক আছে, বিভিন্নভাবে বলা যায় আর কি। সো দেখো এটা এখন তো আমি কী করতেছি, সিডিটা বের করে ফেলতে পারি, যেমন সিডি স্কোয়ার ইকুয়াল টু কী করলে কী লিখতে পারি, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, মানে তোমার এরকম, কারণ এটার স্থানাঙ্ক আমি জানি। ঠিক আছে, তাহলে সিডি স্কোয়ার ইকুয়াল টু তুমি লিখতে পারো হচ্ছে, যদি মানটা বের করে দিলে তাহলে কত আসে দেখো, এটা দৈর্ঘ্যটা সিডির দৈর্ঘ্যটা আসে হচ্ছে 5 - 3 হোল স্কোয়ার, 5 - 3 হোল স্কোয়ার প্লাস লিখতে পারো হচ্ছে 3 - 2 হোল স্কোয়ার। ঠিক আছে, দেখো কত আসে 5 - 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার এরকম কিছু আসে। তাহলে দেখো কত আসে, সরি এখানে রুট হবে না যেহেতু স্কোয়ার দিছি, তাহলে এখানে আসে হচ্ছে 4 স্কোয়ার প্লাস 1, তার মানে হচ্ছে কত আসে তোমার, সরি সিডি স্কোয়ার ইকুয়াল টু এখানে আসছে তোমার 2 স্কোয়ার ছিল 4 স্কোয়ার কেমন হলো 4 প্লাস 1 ইকুয়াল টু 5। ঠিক আছে, এরকম আসছে দেখো 5 আসছে, তার মানে তুমি এই লম্বটার পেয়ে গেছো 5 আর কি। তাহলে এটা যেন এটা বের করতে পারবো, তাহলে পিথাগোরাস হতে আমি এখানে করে দিই পিথাগোরাস, যদি এই দৈর্ঘ্যটা বের করতে পারো এটাকে 2 দ্বারা গুণ করলে কিন্তু পুরাটা পেয়ে যাবে আর কি। পিথাগোরাস হতে আমরা জানি হচ্ছে এখানে এই ছোটো ত্রিভুজে পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু 5 লিখতে পারো, বা 25 লিখতে পারো, এসি স্কোয়ার মানে যেটা হচ্ছে 25। ঠিক আছে, তাহলে তুমি এখানে অলরেডি সিডি মান বের করে ফেলাইছো, তাহলে এডি স্কোয়ার এখানে তুমি বলতে পারবা এডি ইকুয়াল টু লিখতে পারো ডাইরেক্ট ইকুয়াল টু রুট ওভার কত এসি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, কারণ এডি বের করতে হলে 2 দিয়ে গুণ করলে হবে, তাহলে এটা কত আসে 25 - 5, সিডি স্কোয়ার মান ছিল 5, তাহলে দেখো √20 আর 2√5 আসবে। ঠিক আছে, তাহলে এডি পাইছে, সুতরাং এবি কী হবে, এটা ডাবল 2 × এডি, তাহলে 4 রুট কত আসে এখানে এবিটা কত আসবে দেখো 4√5 আসবে আর কি, 4√5, এটাই অ্যান্সার। বুঝতে পারছো তো, এটা আগে বের করছে, এটা বের করে 2 দ্বারা গুণ করতেছে, এটা বের হয়ে গেছে পুরোটা আর কি। ঠিক আছে, এখানে শুধু এটাই বোঝার বিষয় যে আমার যদি কেন্দ্র হতে জ্যার উপর আমি লম্বটা আনি তাহলে এটা জ্যাকে সমান 2 ভাগ করে, বা কেন্দ্র আর জ্যার মধ্যবিন্দুর
যে সংযোগ সরলরেখা ওটা হচ্ছে জ্যার উপর লম্ব হবে, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমার একটু বোঝার বিষয় ছিল। তার মানে এটা 9-1 গেল। এরপর 9 বাকিগুলো পারবা তোমরা। এবার যদি 10টা দেখি, দেখো কেউ যে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি ভুজের দ্বিগুণ এবং তা এত বিন্দু হতে থেকে 10 একক দূরে অবস্থিত, ঠিক আছে। এটা সহজ অঙ্কই, জাস্ট একটা জিনিস বোঝানোর জন্য করার জন্য। দেখো বলছে 10-1 কইছে যে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যার কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ। তাহলে ভুজ যদি এম ধরি আমরা, তাহলে কোটি হবে কি, যার কোটি হচ্ছে ভুজের, তাহলে কোটি হবে 2m, ঠিক আছে। তার মানে বিন্দুটা আমার যদি পি হয়, পি হবে কি m,2m এরকম কিছু, ঠিক আছে। m,2m হবে আমার, বা এটা আমি এই বিন্দু ধরতে পারি, কোনো সমস্যা নেই। তো দেখো বুঝো কিনা। তাহলে দেখো আমার শর্ত মতো এরকম কিছু হয়, যেমন এটা যদি আমার এই বিন্দু হয়, এই বিন্দু আমার দেওয়া আছে m,2m, আর ও কী বলছে যে যা হচ্ছে 4, এটা যদি 4,3 বিন্দু হয়, এটা ধরো বি বিন্দু 4,3, তাহলে এটা থেকে কইছে যে 10 একক দূরে অবস্থিত, মানে √10 একক দূরে। তাহলে এটা হচ্ছে √10, দেখো এটা এরকম আর কি, √10 একক দূরত্বে অবস্থিত। মানে এই বিন্দুটা মানে m,2m বিন্দুটা কি এত বিন্দু হতে √2m দূরত্বে অবস্থান করে, ঠিক আছে। তাহলে কইছে যে এই স্থানাঙ্ক নির্ণয় করো। এখন দেখো আমি তো জানি না যে এই যে √2m দূরত্বে আছে, এটা তো এই পাশেও থাকতে পারে, কারণ এই পাশেও আমার এটা এই পাশেও থাকতে পারে, তাই না। এই পাশে থাকলেও কিন্তু √2m দূরত্বে থাকতে পারবে, কিন্তু নির্দিষ্ট করে বলা নেই আর কি। যেমন এই পাশেও থাকতে পারে, যেমন আমার বিন্দুটা আছে, এই বিন্দুটা এখানে ধরো এ প্রাইম বিন্দু, এটাও কত m,2m বা সামথিং এরকম কিছু। আর এটা কি হবে আমার কত √10, ঠিক আছে। তার মানে বিন্দুটা কিন্তু আমার এই পাশেও থাকতে পারে, মানে এই বিন্দুর বামে না ডানে এটা কিন্তু স্পষ্ট করে বলা নেই আমার, ঠিক আছে। কারণ আমার এটা কিন্তু এখনো আনো না আর কি, ঠিক আছে। তার মানে এখানে স্থানাঙ্ক অবশ্যই 1-এর অধিক আসবে, ঠিক আছে। তো তাহলে দেখো আমার কি কি আসে। সো যদি এরকম হয়, তাহলে আমি এই দূরত্ব √10 লিখতে পারবো। এই দুইটা বিন্দু পাইছি, যেমন এ বি শর্ত মতে, বুঝতে পারছো তো। এখানে এটা ঠিক আছে শর্ত, কিন্তু আমি তো জানি না যে এই বিন্দুটা কি এই পাশেও তো √10 একক দূরে থাকতে পারে, তাই না। তাই এই পাশেও আমি ঠিক আছে শর্ত মতে লিখতে পারো তোমরা এ বি √10, ঠিক আছে। অলওয়েজ এরকম রুট থাকলে স্কোয়ার করে দিবা, এ বি =10, ঠিক আছে। সো এই বির মানটা যদি আমি বের করি, এখানে আছে 4m-4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2m-3 হোল স্কোয়ার =10, ঠিক আছে। এই হচ্ছে, তাহলে আমি যদি করি m² -8m প্লাস 16 প্লাস হচ্ছে 4m² মাইনাস হচ্ছে তোমার এখানে 3 দিকে 6, 6 দিকে 12 -12m প্লাস 9 =10, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি কি হয়। তখন m² আছে এখানে 5m², 8m আছে, আর হচ্ছে 12m আছে, তাহলে করলে আছে 20 -20m, আর এখানে 16 আর প্লাস আছে প্লাস 25, 16 আছে আর হচ্ছে কত ও প্লাস 25 হলে আবার এই 10 এর সাথে কাটা গেলে কত আসে, আরও 10 যাবে, তাহলে 0। সো এখন তুমি 5 দ্বারা ভাগ করে দিতে পারো। 5 দ্বারা ভাগ করলে দিলে কি আসে m² -3m প্লাস 1 = একটু ছোটো করে নিলাম, মানে ভাগ 5 দ্বারা ভাগ করছে আর কি। m² -20 = 4 আসে, সরি 5 দ্বারা ভাগ করলে, কারণ 4 5 20। সো প্লাস 1 = 0 আর কি। কি যে ভাই অবস্থা, মাথাটাই ধরতেছে না। 3 হবে, 3 5 15 না, তাহলে m² -4m প্লাস 3 = 0, ঠিক আছে। সো এখন দেখো তুমি এটাকে যদি একটু মিডল টেনের মতো করো আর কি, কী আসে দেখো। এখানে দেখো 3 একে 3 লিখতে পারো, কারণ এইটা যোগ বিয়োগ করে মাঝখানটা বানাতে হবে। যেমন এখানে m² -3m
মাইনাস এম, দেখো 4m হয়েছে, 4m প্লাস 3 ইকুয়াল টু 0। সো এখানে থেকে এটা তোমরা পারো আর কি, 19 এগুলো অনেক করছি। যেমন আমি কী করি, এমটা কমন নিই, এম কমন নিলে কী থাকে, এম মাইনাস 3, আর এখানে হচ্ছে -1 কমন নিলে m মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে m মাইনাস 3 m মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে। সুতরাং m এর দেখো দুইটা মান আসছে এখানে, সুতরাং m এর মান আসছে কত, এখানে m এর মান আসছে 1 আর হচ্ছে 3 আর 1 আসছে, ঠিক আছে, দুইটা মান আসছে, কারণ আমি বলছি যে ওইটা দুই পাশে হবে, ঠিক আছে, বা 1 আর 3 আছে, ধরো 1 আর 3 আসছে। তাহলে সুতরাং এ বিন্দু হবে, যেহেতু একটা বলছে যদি যেটার জন্য 1 হবে মানে কোটি হবে দ্বিগুণ, তাহলে কোটি হবে 2, তাহলে এই বিন্দু 1 2, আর যদি এ বিন্দু হয় বা এ প্রাইম বিন্দু যেটা ধরো এটা যদি 3 ধরি তাহলে একটা হবে কত 6, ঠিক আছে, কারণ দ্বিগুণ হবে আর কি, ঠিক আছে। সো দেখো এখানে এই বিন্দুটার জন্য আমি যদি 1 2 পাই, এই বিন্দুটার জন্য আমি পাইছি হচ্ছে 3,6, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, কারণ এখানে তোমরা এইটা ধরে করে ফেলাবে, পরে মান আসবে একটা অঙ্ক ভুল হয়ে যাবে, এই জন্য আমি দেখাই দিলাম যে তোমার √10 একক দূরে বাম বা ডান হয়ে যাবে, কারণ নির্দিষ্ট করে বলে নাই। সো এটা গেল আর কি, এটা গেল 10। এখন 10-এর 2 পারবা আশা করি, যে কোনো একটা বিন্দুর কোটি 3 এবং বলছে যে 5-3 বিন্দু দূর মানে দূর হতে বিন্দুটির দূরত্ব 4 একক হলে বিন্দুটি বুঝ নির্ণয় করবে, মানে একটা বলা আছে, ঠিক আছে, কোটি দেওয়া আছে, বুঝতে আছে, কিন্তু আবার একটা শর্ত দিয়ে দিয়েছে যে মানে এবং এত বিন্দু দূরত্ব মানে 4 একক দূরে আছে, ঠিক আছে, মানে এই বিন্দু হতে এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 4, ঠিক আছে। তাহলে এটা নির্ণয় করো, এটা বলছে আর কি। যেমন এটা যদি দেখায় একটু, যেমন দেখো এখানে আমি যদি 10-এর 2টা একটু দেখাই একদম শর্টকাটভাবে, কোটি দেওয়া আছে 3, সো সেমভাবে আর কি, এবং এত বিন্দু হতে বিন্দুটার দূরত্ব 4 একক হলে, এখন 3 দেওয়া আছে, ঠিক আছে, এখন এটা দূরত্ব ডান পাশ হতে পারে বাম পাশ হতে পারে। যেমন এখানে যদি ধরো এটা ধরলা, যেহেতু বুঝ দেওয়া না, এই ধরলাম m,3, ঠিক আছে, আর এটা ধরলাম হচ্ছে আমার বি বিন্দু দেওয়া আছে 5,3, মধ্যে দূরত্ব আছে 4, ঠিক আছে, আর এই যে দূরত্বটা আছে এই পাশেও তো এটা এ প্রাইম হতে পারে, এটাও কিন্তু আমার মানে ধরো এম প্রাইম কমা সামথিং আর কি, ঠিক আছে, 3 আর কি, হ্যাঁ, এখানেও আর কি সেম এম প্রাইম কমা 3 এরকম আর কি, ঠিক আছে। সো এখন যে জিনিসটা বুঝতে হবে, দেখো ওদের কিন্তু কোটি সমান, মানে এই বিন্দুর কোটি সমান, তাহলে মধ্যবর্তী দূরত্বটা কী হয় আমরা জানি, এটা আমি দেখাইতেছি একটা কারণে, কারণ কোটি যদি সমান হয় তাহলে ওইটার মধ্যবিন্দু দূরত্ব কী হয় আমরা জানি যে ভুজের মান আর কি, তোমরা বা ভুজ দেওয়ার বিয়োগফলের মান হয় আর কি, এটা তো তোমরা জানো, বা অন্তরের মান হয় আর কি, আমরা পড়াইছিলাম আর কি, এ বি এর কোটি দুটার সমান মানে 3 3, তাহলে কি এদের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে ভুজ দ্বয়ের কি মানে উল্টাটা, ভুজ দ্বয়ের বিয়োগফলের সমান হবে, ঠিক আছে। তাহলে তুমি লিখতে পারো যে এরকম এ বি ইকুয়াল টু 4, শর্ত মতো এ বি ইকুয়াল টু 4, তাহলে এখানে আমি কী করে মডুলাস দিয়ে দেবো, যেমন মডুলাস এখানে যদি আমি বসাই দিই, মানে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, শুধু আমি বুঝ নিয়ে কাজ করবো, মানে বুঝ কত বুঝ দেওয়ার কি বিয়োগফলের মান মানে m-5 ইকুয়াল টু 4, দেখো বুঝো কিনা। মডুলাস দিচ্ছে কারণ এখানে কি আমার এমটা বড় নাকি ছোট আমি জানি না, এম 5 থেকে বড় নাকি ছোটো এটা আমি জানি না, ঠিক আছে, এই জন্য দিচ্ছে। আর মডুলাস তো দিতে হবে, কারণ মানের ক্ষেত্রে আমি ওই সময় দেখাইছিলাম যে মানের ক্ষেত্রে অবশ্যই কি মডুলাস দেওয়া লাগে, তাহলে দেখো কি আসে। এখন দেখো আমার মডুলাস ওঠানোর কিন্তু আমাদের দুইটা নিয়ম, সেটা একটা হচ্ছে এরকম আর কি, ধরো যদি এরকম থাকে এক্স থাকে তাহলে এটা কি স্কোয়ার করে দিলে কি হয়ে যায় আর কি, মানে এটা স্কোয়ার করে দিলে এক্স হয় বসাইতে পারো, বা অথবা একটা নিয়ম আছে যদি এরকম মডুলাস থাকে এটা প্লাস মাইনাস এক্স লেখা যায়, ঠিক আছে। সো আমরা এখানে প্লাস মাইনাস যে যদি লিখি প্লাস মাইনাস তুমি বলতে পারো যে সরি m-5 ইকুয়াল টু
প্লাস মাইনাস 4, ঠিক আছে, কারণ দুইটা মান আসবে, ঠিক আছে, প্লাস মাইনাস 4 দুইটা মান নিতে পারো তুমি। তাহলে m ইকুয়াল টু কী আসে, বা m ইকুয়াল টু তুমি বলতে হচ্ছে প্লাস মাইনাস, বা এখানে বলতে হচ্ছে 5 প্লাস মাইনাস 4, কারণ এটা ওইদিকে প্লাস হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো দেখো দুইটা মান আসলে একটা আসে কত, যোগ করলে একটা আসে 9 আর বিয়োগ করলে একটা আসে 1, ঠিক আছে। সো এটাই, তাহলে এখানে একটা মান যদি 9 নয়, একটা হবে 9,3 আর একটা হবে কত 1,3 এরকম, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার অবস্থা, এখন এটা এখানে অ্যান্সার দিচ্ছি। সো বুঝতে পারছো আশা করি, এটাও 10-এর 2 গেল। সো এইটা ছিল আমার আসল বিষয়টা। এখন যদি পরবর্তীতে আর দু একটা অঙ্ক দেখাই। ক্লাস আমার কয় ঘন্টা হয়েছে?